নজর রাখবো পরবর্তী সংবাদে। ফিরে একবার নজর রাখতে হয় বাংলার মুর্শিদাবাদের দিকে, কারণ মুর্শিদাবাদের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। তারই মধ্যে এবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে 3 সদস্যদের একটি দল গঠন করতে। অবশ্য মুর্শিদাবাদের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যদের কমিটি তৈরি করেছে কলকাতা হাইকোর্ট, এবং এই কমিটি আগামী 23 এপ্রিলের আগে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এখনই এনআইএ এর তদন্তের দরকার নেই। আপাতত 3 সদস্যদের সেই যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি এখন পরিস্থিতির দিকে নজর রাখবে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে কলকাতা হাইকোর্টে বিজেপির তরফ থেকে একটি মামলা করা হয়েছিল। যে মামলা করা হয়েছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি মামলাটি পাঠিয়েছিলেন। সেই মামলার শুনানি ছিল এবং সেই মামলায় যেটা বিচারপতিরা বলেছেন, ডিভিশন বেঞ্চ যেটা বলেছেন যে এনআইএ তদন্তের এখনই দরকার নেই। যদি কেন্দ্রের হাতে নিজস্ব ক্ষমতাও রয়েছে এনআইএ তদন্ত করার, তারা চাইলে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। এর জন্য আমাদের আলাদা করে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। তবে তার সঙ্গে যেটা কলকাতা হাইকোর্ট করেছে যে 3 সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছে যে মুর্শিদাবাদের ঘটনা তদন্ত করার জন্য। এই কমিটিতে রাখা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের একজন সদস্য, রাজ্য মানবাধিকার কমিশনের একজন সদস্য এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির একজন আধিকারিক এই কমিটিতে থাকবে। এবার এই কমিটির কি কাজ হবে? এই কমিটির কাজ হচ্ছে যেসব পরিবার বাড়ি ছাড়া হয়েছে তাদের সঙ্গে কথা বলবে, তাদের বক্তব্য জানবে, তাদের নাম ধাম সমস্ত কিছু তারা লিখবে এবং সবকিছু যোগাযোগ মানে তাদের টেলিফোন নাম্বার পর্যন্ত লেখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আক্রান্ত কোথাকার মানে তাদের অ্যাড্রেস এবং তাদের কত সম্পত্তি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো তারা তাদের মুখ থেকে শুনে তারা খতিয়ে দেখবে। অর্থাৎ তাদের বাড়ি যেখানে সম্পত্তি নষ্ট হয়েছে, বাড়িঘর, সেখানে তারা যাবেন, যে তারা সেই খতিয়ে দেখবেন কি ধরনের সম্পত্তি নষ্ট হয়েছে। পুলিশের কাছে তারা পুলিশের সঙ্গে বৈঠক করবেন এবং জানার চেষ্টা করবে কতগুলো এফআইআর হয়েছে এবং কি কি ধরনের এফআইআর হয়েছে, কারা সেই এফআইআর করেছে, কাদের বিরুদ্ধে সেই এফআইআর হয়েছে, সেই সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে যারা এখনো যে সমস্ত আক্রান্তকারীরা, জানো যে অনেক আক্রান্তকারী যারা পালিয়ে গেছেন, তারা মানে ওখান থেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, উন্নত তারা যাতে এফআইআর করতে পারেন সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে এই কমিটিকে। অর্থাৎ তার কমিটির দায়িত্ব হবে যারা এখনো পর্যন্ত তাদের উপর মানে আক্রমণের ঘটনার এফআইআর করতে পারেননি তাদের এফআইআর করানো এবং সেই সঙ্গে সাহায্য করবেন তারা। আর যারা পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্টটা দিতে হবে 23 এপ্রিল পুনরায় শুনানি আছে। এই শুনানির আগেই এই রিপোর্টটা কলকাতা হাইকোর্টকে দিতে হবে এবং তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে। যেটা বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর মানুষ গৃহহারা হয়েছে, তারা চলে গেছেন, প্রচুর মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন এই মামলার শুনানি চলছিল তখন কিন্তু তৃণমূলের তরফ থেকে মানে আইনজীবী ছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীতে ছিলেন যিনি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এর বিরোধিতা করেন যে সেখানে মানে তদন্ত করছে, সেখানে তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজ্য পুলিশ তৈরি করেছে। অর্থাৎ এর থেকে সেই তারা তদন্ত করছে এবং তারা তদন্ত নতুন করে আর তদন্তের দরকার নেই। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই আবেদনকে তারা গুরুত্ব দেয়নি। তবে কল্যাণবাবু জানিয়েছেন যে ওখানে এখনো পর্যন্ত প্রচুর মানে যারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখনো পর্যন্ত 274 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুর্শিদাবাদ পুলিশ তারাও গ্রেপ্তার করেছে। যে খুন হয়েছিল দুজন, একটি বাবা ছেলেকে খুন করেছিল জাফরাবাদে, সেই ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের সেই চিট তৈরি হয়েছিল, তারা দুজনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ 274 জনের মোট 274 জন গ্রেপ্তার। এবং সেই সঙ্গে দাবি করা হয়েছে, কল্যাণবাবু আদালতে দাবি করেছেন যে 38টি পরিবার এখনো গৃহ ছাড়া এবং বাকি সবাই কিন্তু নিজের বাড়িতে ফিরে গেছে। যদিও যিনি মামলাটা করেছিলেন বিজেপির তরফ থেকে, যিনি আইনজীবী ছিলেন, তিনি কিন্তু এটা বিরোধিতা করেছেন যে এটা ঠিক বলছেন না কল্যাণবাবু, কারণ এখনো প্রচুর মানুষ তারা এখন সবাই এলাকা ছেড়ে চলে গেছেন, তারা এলাকায় ঢুকতে সাহস করছেন না, কারণ তাদের হুমকি দেওয়া হয়েছে।
আর যারা এখন মানে কিছু কিছু জায়গায় যারা আছেন সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে বলে তারা রয়েছেন। অর্থাৎ এই দুই বিরোধী সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুপক্ষের বাদানুবাদের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং রাজা বসু চৌধুরী তারা নির্দেশ দেন যে এই তদন্ত করবে, একটা তদন্ত কমিটি তিনি তৈরি করে দিচ্ছেন। কারণ তারা মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই কমিটি দেখে আসুক, কমিটি তাদের রিপোর্ট দিক, তারপরে মানে পরবর্তী ক্ষেত্রে তারপরে 23শে এপ্রিল যখন শুনানি হবে তখন তাদের পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। কিন্তু হাইকোর্টও উদ্বিগ্ন, যেভাবে প্রচুর মানে মানুষ ওখান থেকে দিওয়ার একটা সম্প্রদায়ের মানুষ তারা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কারণ গত কয়েকদিন ধরে জানো, যেদিন থেকে এই ঘটনা শুরু হয়েছে মানে অনবরত কিন্তু সেখানে সমস্যা তৈরি হয়েছে, সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রচুর মানুষের বাড়ি, পুলিশের উপর আক্রমণ হয়েছে, পুলিশের প্রচুর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি সরকারি বাসও পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রচুর লুটপাট করা হয়েছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যেন 3 জন মারা গেছেন, তার মধ্যে জাফরাবাদী বাবা এবং ছেলে, তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে খুন করা হয়েছে। যে পরিবারটা এখন এখান থেকে ভয়ে পালিয়ে গেছে তোমার ঝাড়খণ্ডে পালিয়ে গেছে, এখানে তারা থাকতে সাহসী করেনি। আর যদি আরেকটি 7ম শ্রেণীর একটি ছাত্র মারা গেছে, শেষ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, দোকানে যাচ্ছিল এবং সে গুলিতে মারা গেছে। তবে কারা গুলি চালিয়ে সেটা কার গুলিতে মারা গেছে সেটা স্পষ্ট নয়। যদিও দেখা গেছে যে দুদিন পরপর 2 দিন গুলি চালাতে হয়েছে। প্রথম দিনে পুলিশকে গুলি চালাতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কারণ পুলিশের যে আক্রমণ করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে ইটপাট তেল মারা হয়েছে, টিয়ার গ্যাস চালাতে হয়েছে এবং বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়েছে। তারপরের দিন কিন্তু দেখা যায় যে বিএসএফ তখনও মানে বিএসএফ এর সাহায্য নিয়েছিল রাজ্য সরকার, এবং সেই সময় বিএসএফ এর উপর আক্রমণ করেছিল এবং বিএসএফও কিন্তু পাল্টা তাদের উপর আক্রমণে মানে নিয়ন্ত্রণ করতে তাদের পাল্টা গুলি চালাতে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী, সেখানে আরো কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয়। এই মুহূর্তে প্রায় 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মুর্শিদাবাদ অঞ্চলে রয়েছে, সেখানে বিভিন্ন যে স্পর্শকাতর এরিয়াগুলোতে সেগুলো ছড়িয়ে রয়েছে। তা এখন আজকে যদি বলো যে আজকের পরিস্থিতিটা অত্যন্ত মানে এখন শান্ত হয়ে আসছে। আজকে তো রাজ্যপাল ওখানে গেছেন এবং তার মধ্যে আগামীকাল জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও যাবেন। তো কলকাতা হাইকোর্টের এই রিপোর্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মামলাটি বিজেপির তরফ থেকে করা হয়েছিল যে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করানো হোক, কারণ ওখানে এমন প্রচুর যেখানে প্রচুর কি বলবো বিস্ফোরণ হয়েছে, যেগুলো কিন্তু বিস্ফোরকের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে মানে বিভিন্ন জায়গায় মানে তোমার গাড়ি পুড়িয়ে দিতে। অর্থাৎ তাতে যে এনআইএ তদন্ত অত্যন্ত জরুরি, যদিও সেটা এনআইএ তদন্তের অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। তবে এই কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর আগামী দিনে কিন্তু নির্ভর করছে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেয় কিনা। কারণ কমিটির রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণেই তারা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কমিটি যেন ইমিডিয়েট দ্রুততার সঙ্গে তদন্ত করে 23শে এপ্রিলের আগেই পরবর্তী শুনানির আগেই তারা বিস্তারিত রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের উপরে পরবর্তী পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ, সৌমেন সেন এবং রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। যদিও ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে এখনই এনআইএ তদন্তের দরকার নেই। 3 সদস্যদের কমিটিতে রাখা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের 1 সদস্য, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির একজন আধিকারিক। আর এই কমিটিকে পরিস্থিতি খতিয়ে দেখতে হাইকোর্টের রিপোর্ট জানানোর কথাও বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশ দিয়েছে এবং আগামী 23 এপ্রিল হবে তার পরবর্তী শুনানি। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।